এই ঐক্যমত কমিশনের সাথে আপনারা মিটিং করবেন এবং সংস্কারের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখানে অনেকগুলো প্রস্তাবের মধ্যে আপনারা বেশিরভাগ প্রস্তাবেই রাজি আছেন। 10টি প্রস্তাব বা 10% প্রস্তাব খুব সম্ভবত আপনারা আংশিকভাবে একমত বা দ্বিমত পোষণ করেছেন। আর একটি যেটা গুরুত্বপূর্ণ 10% বিষয়ে আপনাদের আংশিক ঐক্যমত আছে বা বিরোধিতা আছে, একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আপনারা দিয়েছেন, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ চেয়েছেন আপনারা। ঠিক এই সংবিধান সংস্কার পরিষদটা একটু বুঝিয়ে বলবেন যে আপনারা কীভাবে প্রস্তাব করছেন যে এটা হবে, এটা কি জাতীয় সংসদ ইলেকশনের সাথেই সংবিধান সংস্কার পরিষদটা হবে এবং তারপরের এক্সিকিউশনটা কিভাবে হতে পারে, আপনাদের প্রস্তাবটা কি শুনতে চাই। দেখুন, সংবিধান মানে হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রে যখন সংবিধান, যাকে আমরা বলি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কিংবা তার সমস্ত বিধান, সেখানে এটাকে সর্বোচ্চ আইন হিসেবে ধরা হয়। তো এইটা মূলত আসলে একটা জনগোষ্ঠী যখন রাজনৈতিকভাবে সংগঠিত হয় তখন তারা নিজেরা কিভাবে সেই তাদের সংগঠিত যে ব্যবস্থাটা সেটাকে পরিচালনা করবে তার কতগুলো নিয়ম ঠিক করে ওটাকে আপনি সংবিধান কিংবা নানান নামে অভিহিত করতে পারেন। এখন সেটা তো জনগণের মানে ইচ্ছা কিংবা অভিপ্রায়ের প্রকাশ, যেটা আমাদের সংবিধান আবার বলাও আছে, ঘোষণা করা আছে, সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ। তো সেইটার প্রকাশটা আসলে ঘটে কিভাবে, যে জনগণ তাহলে একটা সংবিধান প্রণয়ন করেন। জনগণ সংবিধান প্রণয়ন করেন মানে তো সবাই মিলে একটা সংবিধান লিখবে তা হয় না, দায়িত্ব দেওয়া হয় সংবিধান লেখার, সেটা জনগণের কর্তৃক নানাভাবে সেটাকে সমর্থন করা হয় কিংবা তার মতামত নেওয়া হয়। তো এই প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার নিয়মটা হচ্ছে যে তারা জনগণ প্রতিনিধি নির্বাচন করবে, একটা সংসদ গঠন করবে, সেই সংসদকে তারা সংবিধান লেখার অথবা সংস্কার করার অথবা পরিবর্তন করার দায়িত্ব দেবে। তো সাধারণত দেখা যায় একটা রাষ্ট্র পত্তনের সময় এই ধরনের সংবিধান লেখার দায়িত্ব দেয় একটা সংসদকে, যেটাকে সাধারণত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে কিংবা গণপরিষদ হিসেবে, সংবিধান সভা হিসেবে পরিচিত। এখন আমরা কেন সংবিধান সংস্কার সভা চাইছি কিংবা সংবিধান সংস্কার পরিষদ চাইছি, কারণ এখানে আমরা এখন যে সিদ্ধান্তটা নিয়েছি কনসেনসাস কোনটাতে, সেটা হচ্ছে সংস্কারে, নতুন সংবিধান লেখার ক্ষেত্রে কিন্তু না। গণপরিষদ কিংবা সংবিধান সভা নতুন সংবিধান লেখার এখতিয়ার পায়, আর আমরা যে সংস্কার পরিষদ কিংবা সংস্কার সভা চাইছি সেটা সংস্কারের এখতিয়ার পাবে। যেহেতু কনসেনসাস হচ্ছে সংস্কারে, এবং সরকারও কিন্তু একটা সংস্কার কমিশনই করেছে, সংবিধান সংস্কার কমিশন, নতুন সংবিধান লেখার জন্য কিংবা পুনর্লিখন করার জন্য সরকার কিন্তু কমিশন করেনি। কাজেই এই পর্যন্ত যে রাজনৈতিক কনসেনসাস তৈরি হয়েছে, সেই রাজনৈতিক কনসেনসাসে যেহেতু সংস্কার আছে, কিন্তু সেই সংস্কারটা মৌলিক সংস্কার, এটা কেবলমাত্র অ্যামেন্ডমেন্ট না। কেন তাহলে আর সংবিধান যেহেতু সংস্কারই করছি এবং এটাতে অ্যামেন্ডমেন্ট করেই করা যায়, অনেকে এই প্রসঙ্গটা বলেন। আমরা বলছি যে অ্যামেন্ডমেন্টের একটা প্রবলেম হচ্ছে যে আপনি যখন একটা সংবিধানের আলোকে কোনো অ্যামেন্ডমেন্টে যান তখন সুপ্রিম কোর্ট যেহেতু সংবিধানের অভিভাবক, সে এই সংবিধানের সাথে ওই অ্যামেন্ডমেন্ট সঙ্গতিপূর্ণ হলো কিনা সেটা সে পরীক্ষা করে। যেমন আপনার ত্রয়োদশ সংশোধনী পরীক্ষা হলো এবং কোর্ট বলে দিল যে এটা সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ না, ফলে সেই কোর্টের আদেশ তথাকথিত মানে সেটাকে শিখণ্ডী হিসেবে ব্যবহার করে আমরা পঞ্চদশ সংশোধনী হতে দেখলাম। এখন আবার কোর্ট কি বলবো, পঞ্চদশ সংশোধনী আসলে সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ নয়, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাই সংবিধান সাযুজ্যপূর্ণ। তাহলে এই যে ত্রয়োদশ হলো, পঞ্চদশ হলো, এখন পঞ্চদশ বাতিল হয়ে গেল। আমরা যদি একটা সাধারণ পার্লামেন্টে অষ্টাদশ সংশোধনী করি তাহলে ভবিষ্যতেও এটা কোনো কোর্ট দ্বারা বাতিল হয়ে যেতে পারে। সে কারণে আমরা বলছি যে যখন আপনি একটা পার্লামেন্টকে ঘোষণা দিবেন, আমি শেষ করি, পার্লামেন্টকে যখন ঘোষণা দিবেন আইদার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি, তার মানে আপনি যাই করছেন সেটা জনগণের অনুমোদন নিয়ে করছেন। যেহেতু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় সর্বোচ্চ, সুতরাং জনগণের অভিপ্রায়ের ফলে যে সংস্কারটা হবে এইটা কোর্ট আর তখন চ্যালেঞ্জ করতে পারবে না। কোর্ট বরং এই জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে সংস্কারকৃত সংবিধানটি, রিফর্মড কনস্টিটিউশনটাকেই ডিফেন্ড করবে কিংবা তাকে সুরক্ষা দিবে।
এই যে পরিবর্তন, সে কারণে আমরা বলছি যে এটা আগামী নির্বাচনটা নাম হওয়া উচিত কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি। তাহলে এটা কি শুধুমাত্র কনস্টিটিউশন নিয়ে করবে, গভর্নমেন্ট ফর্ম করবে না? তা না, এটা দুটো একসাথে করবে। আমাদের দেশের ইতিহাসে যদি ভারতবর্ষে দেখেন 47-এ যদি আপনি দেখেন, তারা যখন ভারতের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কনস্টিটিউশন একদিকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেছে, একই সাথে সরকার গঠন করেছে। আবার ধরেন 1970-তে যেটা নিয়ে আমাদের এই বাংলাদেশ পত্তনের ভিত্তিটা এখন থেকে আসলো, যে একই সাথে ওই 70-এর সংসদ সরকার গঠন করার কথা এবং সংবিধান প্রণয়ন করার কথা। দুটি প্রশ্ন এখানে। বাংলাদেশে এই আগামী সংসদ একই সাথে সরকার গঠন করবে, 5 বছর দেশ পরিচালনা করবে যদি 5 বছর টেনিয়ার হয়, অন্যদিকে সে সংবিধান সংস্কার করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা আগেই অর্ডিন্যান্স আকারে ডিক্লেয়ার করা দরকার। ওকে, এখন এটা আমাদের প্রস্তাব। এখন যে দুটি প্রশ্ন আমার, একটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ কেন সেক্ষেত্রে হলো, এবং এটা ওয়াই ইটস ডিফারেন্ট ফ্রম এনসিপি যেটা বলছে গণপরিষদ থেকে, এটা আলাদা কেন? বলে নিলাম তো, গণপরিষদ মানে হচ্ছে আপনি একটা নতুন সংবিধান লেখার না, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আপনি সংস্কারটা কেন বলছেন? সেটা নতুন বলে কনসেনসাস। ওকে, আপনি বলছেন আমরা তো সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি নতুন সংবিধান লেখার দাবি করতে পারেন? কিন্তু ধরেন আমাদের দলেরও দাবি এটা, আমরা আমাদের দলের গঠনকালীন সময় থেকে আমরা একটা মানে সংবিধান নতুন করে লেখার কথা বলছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন কনসেনসাস যেহেতু হচ্ছে নতুন সংবিধান লেখার দাবি, সেই জন্য শুধু সংস্কার, এটা সংস্কারের দাবি, সংস্কারের প্রশ্নটা কি কনসেনসাস আকারে গ্রহণ হচ্ছে, ফলে সংস্কার মানে কমিশন হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের সকলের ঐক্যমত্যে আসার একটা মানে একটা জায়গা। অন্যদিকে এই সংস্কারটাকে টেকসই করার এটাই পথ। আচ্ছা, এখন আপনি যখন বলছেন সংবিধান সংস্কার পরিষদ, তাহলে এই পরিষদে যারা নির্বাচিত হয়ে আসবে তারাই এই সংস্কারটার সিদ্ধান্ত নেবে, সেখান থেকেই কমিটি হবে, সেখানে তারাই সিদ্ধান্ত নেবে এই পরিষদে যারা মেম্বার্স থাকবেন। কিন্তু এখন যে সংস্কারের সিদ্ধান্তটা হচ্ছে, তাহলে সেটা কি হবে? তাহলে সেই জায়গাটা আমি আসছি। দেখুন, আমাদের এখানে সংস্কার কমিশন হয়েছে বিভিন্ন, সংবিধান থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে তারা কতগুলো প্রস্তাব রেখেছেন, তারপরে সেই প্রস্তাবের ভিত্তিতে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে। তো ঐক্যমত্য কমিশন কি করছে, কতগুলো স্প্রেডশিটের মধ্যে দিয়ে ধরেন 200-300 সংস্কার প্রস্তাব আমাদের সামনে রেখেছে। বিভিন্ন স্টেক হোল্ডাররা, বিশেষভাবে রাজনৈতিক দলগুলো, তারা তাদের মতামত দিচ্ছেন। তারা হয়তো ধরেন 50টার সাথে সর্বসম্মত একমত, হয়তো 100টার সাথে একমত দ্বিমত, হয়তো এরকম আরও 10টা কেস থাকতে পারে যেখানে আংশিক একমত। ঐক্যমত্য কমিশন 15 জুলাই পর্যন্ত টাইম নিয়েছেন। তাহলে এই 50টি একমত তো আছেই, আর যে 10টি আংশিক একমত, সেগুলোতে আরও আলাপ আলোচনায় যদি আরও দুটো বিষয়ে সর্বসম্মত ঐক্যমত্য হয়, কিংবা দ্বিমতের মধ্যেও যে আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও ঐক্যমত্য হয়, তাহলে ধরেন 50-এর জায়গায়, আমি কথার কথা একেবারে অঙ্ক দিয়ে বলছি, আরও 5টা হলো, তো 55টি বিষয় আমাদের সর্বসম্মত হলো। এই যে সর্বসম্মত হলো, এটাই ন্যাশনাল চার্টার অর জুলাই চার্টার, যেটা একটা অর্ডিন্যান্স আকারে আগামী সংসদটাতে, এই সংবিধান সংস্কার পরিষদে যারাই নির্বাচিত হোক না কেন, সংখ্যাগরিষ্ঠতা, তারা এটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং অর্ডিন্যান্স আকারে এটা করতে হবে বাই 6 মান্থ আমাদের প্রস্তাব। আর যেগুলো দ্বিমত আছে সেগুলোর সমাধানের পথ কি? সমাধানের পথ একটাই, যে জনগণের কাছে যাওয়া। এটা একটা রিপাবলিক, তো জনগণের হাতে এখানে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত।